দেশের অর্থনীতি উন্নয়ন নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত খোলা আকাশ। খোলা আকাশে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তা রহমান। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং অর্থনীতি। আমাদের সাথে সম্মানিত তিনজন অতিথি রয়েছেন। তারা হলেন অঞ্জন মল্লিক, FCA ডিরেক্টর অ্যান্ড কো-ফাউন্ডার, এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আমাদের সাথে আরও রয়েছেন ব্যারিস্টার ওমর এইচ খান জয়, কর্পোরেট অ্যান্ড বিজনেস কনসালটেন্ট। আমাদের সাথে আরও রয়েছেন সুলাইমান সুখন, চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার, নগদ। একটু প্রথমে আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের এই যে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে উন্নত হলো, কারণ এই সময় কিন্তু এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখনো নতুন নতুন নানা রকম স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমাদের দেশের বাইরে, দেশের মধ্যে এবং গ্রামে সব জায়গাতেই কিন্তু কানেক্ট করছে। আপনি কিভাবে দেখেন? আমাদের আসলে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে লাস্ট 10 ইয়ার্স গভর্নমেন্ট পর্যায়ে প্রচুর কাজ হয়েছে এবং এখানে গভর্নমেন্টের সব লেভেলেই ওনারা ইনপুট দিয়েছেন এবং ওইখানে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। সিঙ্গেল ডিজিট নাম্বার দেওয়া হয়েছে, যে এই নাম্বারে কল করলে স্বাস্থ্যসেবা একদম দৌড়গোড়ায় পৌঁছে যাবে, সেটা গভর্নমেন্ট থেকে করা হয়েছে। সো আমরা যেহেতু হেলথ সেক্টরে আছি, আমি ফার্মাসিউটিক্যালসে আছি, সো আমরা গভর্নমেন্টের এই কাজগুলোকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের প্ল্যাটফর্ম থেকে যতটুকু হেল্প করা দরকার বা আমাদের প্যাট্রোনাইজেশন দরকার আমরা করি। এবং এইভাবে গভর্নমেন্ট আসলে গভর্নমেন্টের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা SDG, এটাকে অ্যাচিভ করার জন্য গভর্নমেন্টের যে কাজগুলো গভর্নমেন্ট করে যাচ্ছে, সো এই টোটাল প্রসেসের মধ্যে দিয়ে আসলে আমাদেরকে ডিজিটালাইজেশনে ঢুকতে হচ্ছে। সো এই টোটাল প্রসেসটাই আমাদের সিস্টেমটাকে আস্তে আস্তে, যেহেতু আমাদেরকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা ফিক্স করেছি, সো আমরা যখন এই ডেভেলপমেন্ট গোলের দিকে দৌড়াচ্ছি তখন আসলে টোটাল সিস্টেমটাই হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম। সো আমাকে স্বাস্থ্যসেবাটাকে অনলাইন প্ল্যাটফর্মে যদি আমি নিয়ে না আসি, তাহলে আসলে আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটা আসলে অ্যাচিভ করা সম্ভব না। এবং এটার প্রেক্ষাপটে আসলে স্বাস্থ্যসেবাটা আমার টোটাল ইসের মধ্যে ঢুকে গেছে এবং এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে এবং এখন আস্তে আস্তে আমাদের একদম গ্রামে গঞ্জেও মানুষের কাছে কিন্তু স্বাস্থ্যসেবাটা পৌঁছে যাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে আসি যে আমরা জানি নগদ কিন্তু এই আমাদের কোভিডকালীন সময় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা একটা বিশাল অবদান রেখেছে, স্পেশালি কোভিড টেস্টের বেলায়। এই জিনিসটা আপনারা কিভাবে অ্যাডপ্ট করলেন এবং নতুন কি স্বাস্থ্য ব্যবস্থা বা ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থায় আপনারা ইনক্লুড করেছেন? কারণ আপনাদের পুরো প্ল্যাটফর্মটাই আমরা জানি যে ডিজিটালাইজেশন করার জন্য কাজ করছে। জি, মূলত আমরা তো পেমেন্ট ম্যানেজ করি। সো কোভিডের শুরুতেই আমরা যেটা করেছি, বিদেশগামী যেই আমাদের যারা আছেন, যারা বাইরে যান, বাংলাদেশে যাওয়ার সময় কোভিড টেস্ট করতে হয় সরকারিভাবে, যেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তো সেটা করার জন্য যেই বিভিন্ন জায়গায় সিভিল সার্জনদের অফিসে, তারপরে আমাদের আর্মি স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো ওটার পেমেন্টটা যাতে লোকজন ডিজিটালি দিতে পারে যে কোনো জায়গা থেকে, সেটা আমরা করেছি। দ্বিতীয়ত আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্পেশালি NGOর মাধ্যমে বিভিন্ন জায়গায় টেস্ট করা হয়। তো সেই জায়গায় যাতে খুব কম খরচে করতে পারে সেজন্য আমরা পেমেন্ট সিস্টেমটা অ্যাডপ্ট করেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখবেন হোম সার্ভিস এবং বুথ সার্ভিস, এই ধরনের কিছু সেবা আছে, যে কেউ যদি বাসায় এসে 300 টাকা, তারপরে বুথে গেলে 100 টাকা, আবার যদি কেউ বাইরে যেতে চায় তাহলে 1550 টাকা। সেই পুরো টাকার ব্যাপারটা যাতে কোভিডের সময় তো যেহেতু হাইলি কন্টিজিয়াস, যাতে কাউকে ধরতে না হয়, আমরা ইন্টিগ্রেট করেছি অল দিস প্ল্যাটফর্মসের সাথে। আরও যদি খুশি হবেন যে বাংলাদেশের অনেকগুলো হাসপাতালে, তারপরে ডায়াগনস্টিক সেন্টারে যে কোনো ধরনের সেবা নেওয়ার পর আপনি ডিজিটালি পেমেন্ট করতে পারবেন। দ্যাট হ্যাজ অলসো আমাদের একটা অংশ। আর চতুর্থত যদি বলি, আপনি দেখবেন যে মাতৃত্বকালীন অনেক সেবা অথবা কমিউনিটি ক্লিনিক সার্ভিস যেগুলোকে আমরা বলি, সারা দেশে ছড়িয়ে আছে, ওদের সাথে আমরা একটা কোলাবোরেশনে এসেছি যাতে করে ডিজিটালি জিনিসটা পেমেন্টটা করতে পারে। হাউএভার আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যাপারটা শুধুমাত্র ডিজিটাল ইটস নট পসিবল, বিকজ এটা একজন হিউম্যান আরেকজন হিউম্যানকে দেখবেন। সো ইটস এ ফিজিটাল, মোস্টলি ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল। ছোট্ট করে একটু উদাহরণ দিই, ধরেন আমরা পেমেন্টের কথা আমি বললাম, ঠিক আছে, কিন্তু এক্সামিনেশন কী করবে? সেজন্য একটু ভাইয়া বলছিলেন, অঞ্জন ভাই, যে কল করছে, টেলিমেডিসিন সেবা দিচ্ছে, কেউ অডিও ভিডিও কনসালটেশন করছে, কেউ ইমেজ প্রসেস করছে, অথবা টেস্ট রেজাল্টকে ডিজিটাইজেশন করছে, খুব হাতের কাছে চলে আসছে। অ্যান্ড ইভেন আমাদের দেশে এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা বাইরের দেশের, USA, UK মতো দেশের ডাক্তাররা ওখানে একটা পার্টিকুলার গ্লাস পরে রোগী দেখছেন, ওরা ডিরেক্টলি আমাদের দেশের কল সেন্টারে বসে এবং ডেটা ইনপুট আমাদের ছেলেমেয়েরা বসে ওরা ইনপুট দিচ্ছে। সো ওই জায়গায়ও আমরা কিন্তু অনেক বড় ভূমিকা রাখছি। অ্যান্ড দ্য সেম থিং ইজ হ্যাপেনিং, আমাদের টেলিমেডিসিন সেবা অনেকেই দিচ্ছে। আপনি যে কোনো ঘরে বসে দেশের যে কোনো প্রান্তে আপনি যে কোনোই থাকেন না কেন, আপনি কথা বললে আপনি অডিও অথবা ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলতে পারবেন এবং ডাক্তার যে প্রেসক্রিপশনটা দেবে সেটা সাইন্ড হয়ে ডিজিটাল কপি আসবে, সেটা আপনি ওই পার্টিকুলার অ্যাপের মধ্যেই
ইনফ্যাক্ট আপনি অনেকগুলো app ফার্মাসি থেকে develop করেছে। আপনি সেই ওষুধগুলো নিতে পারবেন এবং তার পেমেন্ট আপনি নগদে করতে পারবেন। সো ইটস দিস ইজ ইন শর্ট দ্য ফিজিটালিটি অফ ডিজিটাল হেলথ সিস্টেম। জি, অনেক ধন্যবাদ। ফিরবো আপনার কাছে। আমি একটু ব্যারিস্টার ওমর এইচ খান জয়ের কাছ থেকে শুনতে চাই যে আমাদের এই যে ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং এই পুরো পেমেন্ট সিস্টেমে আমাদের যে সিকিউরিটি সিস্টেম আছে বা একদম যেন জটিলতা না হয়, কারণ এখানে যেহেতু মানি ট্রানজাকশন হবে, এই আইনি ব্যবস্থাগুলো কি আছে বা কিভাবে নেওয়া যেতে পারে, আপনার মতামত কি? দেখেন, আইনি কাঠামোতে কিছুটা এখনো গ্যাপ আছে আমি বলবো। পার্টিকুলারলি ডিজিটাল স্বাস্থ্য সেবা নিয়ে স্পেসিফিক কোনো আইন নেই। আমাদের পেমেন্ট গেটওয়ে গুলো নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সিকিউরড পেমেন্ট গেটওয়ে আছে। এখানে নগদে সুলাইমান ভাই আছেন এবং অন্যান্য যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, সেগুলো কিন্তু আমরা সিকিউরিটি যথেষ্ট আমরা করেছি। এবং শুধু মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস না, এবং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে বিভিন্ন ব্যাংকের যে পেমেন্ট এখন অনলাইনে করা যায়, সেটা কিন্তু শুধু আমাদের স্বাস্থ্য সেবা না, টোটাল ডিজিটালাইজড যে প্রসেস ইন রিলেশন টু এভরিথিং, সেটাকে অনেক স্মুথ করেছে এবং সেটা কিন্তু মোরাললেস সিকিউর ভাবেই চলছে। তবে যেই জায়গাটাতে আমাদের এখন আরেকটু নজর দেওয়া প্রয়োজন, যে ডিজিটাল স্বাস্থ্য সেবা যারা দিচ্ছেন তাদেরকে স্পেসিফিক কোনো আইনি কাঠামোর আওতায় আনা হয়নি। আমরা এই কারণে দেখতে পাই কিছু কিছু বিদেশি প্রতিষ্ঠান, বিদেশি ডক্টর যারা বাংলাদেশে ফরেন ডক্টর হিসেবে রেজিস্টার্ড নয়, যেটা কিনা বাংলাদেশে প্রেসক্রিপশন দেওয়ার একটা অন্যতম পূর্ব শর্ত, তারাও সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ডক্টরদের দিয়ে আমাদের দেশে প্রেসক্রিপশন দেওয়াচ্ছে। তো যেটা হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে উপকার মনে হলেও এটা আসলে আইনি কাঠামোর মধ্যে না থাকায় তাদের কিন্তু কোনো জবাবদিহিতা নাই। এখানে যদি কোনো রং প্রেসক্রিপশন হয়, তারা বিদেশি ডক্টর হিসেবে রেজিস্টার্ড না হওয়ায় তাদের কিন্তু কোনো জবাবদিহিতার মধ্যে পড়ছে না। সো এই জায়গাটায় আমাদের আরেকটু নজর দেওয়া প্রয়োজন। এবং এই সুবিধা আপনার কাছে একটু আপনার কাছে আসি যে আমরা খুব রিসেন্টলি দেখছি গত কয়েক বছর ধরে যে মাল্টিন্যাশনাল যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছে। আমাদের ফার্মাসিউটিক্যাল নাকি অনেক ভালো করছে। সেক্ষেত্রে আপনি কিভাবে দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রিটা কিভাবে কাজ করছে এবং যে উন্নতিটা হচ্ছে সেটা কি কর্পোরেটলি ভালোভাবে উন্নত হচ্ছে কিনা? ডেফিনেটলি আমাদের ফার্মাসিউটিক্যালসের যে যাত্রাটা শুরু হয়েছে মাল্টিন্যাশনালের হাত ধরে শুরুতেই, তো আমরা আস্তে আস্তে আমাদের পিপল তারা আসলে এত ট্যালেন্ট যে সিস্টেমগুলো ওরা নিজেদের মধ্যে অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করে আমরা টেকনোলজিটাকে আমাদের লোকাল কোম্পানিগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করে করে এমন একটা জায়গায় চলে আসছে, এখন আসলে কম্পিটিশনে হয়তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ওইভাবে করে মানে টিকে থাকতে পারছে না, এই জন্য হয়তো ওরা এক্সিট করছে। আর আপনি যদি লোকাল কোম্পানিগুলোর কোয়ালিটির কথা বলেন, আপনি আমাদের দেশে অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে যারা প্রচুর বাইরে এক্সপোর্ট করছেন, এবং আমাদের দেশে বেশ কিছু ইন্টারন্যাশনাল সার্টিফাইড ফ্যাক্টরি আছে যেগুলোতে খুব উন্নত মানের ওষুধ তৈরি হচ্ছে এবং সেগুলো বাইরেও এক্সপোর্ট হচ্ছে। সো এবং আমাদের ওষুধের কোয়ালিটি নিয়ে বাইরেও বেশ সুনাম আছে। দ্যাটস ওয়াই আমরা বিভিন্ন দেশে ওষুধ এক্সপোর্ট করে থাকি। আমি ধরেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালসে আছি। আমরা আসলে শুরুই করেছিলাম হেপাটাইটিস পোর্টফোলিও নিয়ে, হেপাটাইটিস বি, সি অ্যান্ড আমাদের আরেকটা পোর্টফোলিও হচ্ছে অ্যান্টি ক্যান্সার। সো আমরা শুরুতে আমাদের অনেকগুলো আমরা জেনেরিক্স ওষুধ এখানে দিয়েছি, এবং হেপাটাইটিসে আমাদের একটা জেনেরিক আছে যেটা ফার্স্ট গ্লোবাল জেনেরিক। সো এটা আমরা বাংলাদেশে দিয়েছি। সো সেই ক্ষেত্রে ধরেন হেপাটাইটিসের ক্ষেত্রে কী হয়, হেপাটাইটিস বি ইজ নট কিউরেবল, এটা আপনি ট্রিটমেন্ট করে যাবেন, লাইফ টাইম পর্যন্ত ট্রিটমেন্ট চলবে। আর হেপাটাইটিস সি ইটস কিউরেবল। সো এখানে আমাদের দুইটা সেগমেন্টে আমাদের আসলে মেডিসিন আছে, ভালো আছে, এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে অনেকগুলো ফার্স্ট টাইম প্রোডাক্ট দিয়েছে এবং হেপাটাইটিসের ক্ষেত্রে অনেকগুলো দিয়েছে। এবং হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যদি বলি যে একটা প্রোডাক্ট আমাদের একেবারে গ্লোবাল জেনেরিক, যেটা আর কারো এখানেই নেই, আমরা বাংলাদেশে লঞ্চ করেছি, সেটা হচ্ছে জিপি নামে পরিচিত, আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে মেভিজেন। সো এটা খেলে আপনি 3 থেকে 6 মাসের মধ্যে হেপাটাইটিস ফুল কিউর হয়ে যায়। অসাধারণ। সো এটা একমাত্র এভারেস্টেরই আছে, আপনাকে করতে হবে। সো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে কম্পিটিশনে হয়তো টিকতে পারছে না বিকজ অফ আমার পিপল যারা আছে তার বাইং ক্যাপাসিটি, তারপরে আমার রুরাল এরিয়াতে প্রোডাক্ট সরবরাহ সব কিছু মিলে। সো তারপরে মাল্টিন্যাশনাল কোম্পানি এখনও যে সবাই চলে যাচ্ছে তা না, যারা আছে আবার
যারা চলে যাচ্ছে তাদের হয়তো এখানে বিজনেস হয়তো ওরা দেখতে পাচ্ছে যে লোকাল কোম্পানিগুলো এত ভালো করছে, সো এখন বাংলাদেশের মেডিকেল সেক্টর আসলে একটা রেগুলেশন হয়েছে। জি। কারণ আমার লোকাল মার্কেট ধরেন এখন প্রায় মোর দেন 27,000 crore টাকার উপরে, জি। সো ইটস এ হিউজ মার্কেট লোকালি। জি। সো আমার ধারণা বাংলাদেশে লোকাল ফার্মাসিউটিক্যালসগুলো খুব ভালো করছে, খুবই ভালো করছে, এবং কোয়ালিটি আসপেক্টও আমি বলবো যে অত্যন্ত উন্নত মানের ওষুধ আমরা তৈরি জি, করছি। অনেক ধন্যবাদ। শুনবো আপনার কাছ থেকে। একটু আপনার কাছে চলে আসি যে আমরা এখন দেখছি যে আমাদের যে ডিজিটাল এই যে পেমেন্ট সিস্টেম আছে বা ডিজিটাল যে এমএফএস ইন্ডাস্ট্রিটা আছে, নগদ টু বিকাশ একটা মানি ট্রান্সফার হওয়ার নতুন সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, যে নগদ থেকে আমরা সহজে বিকাশে টাকা নিতে পারবো, সেখান থেকে রকেটে টাকা নিতে পারবো। সেটা আসলে কি পেমেন্ট, এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমে বা এই ট্রানজেকশনে কি আমরা একদম ফ্রি করতে পারবো কিনা, সার্ভিস চার্জ থাকবে কিনা, এটা নিয়ে আমাদের যারা দর্শক থাকে তাদের মনে প্রচুর প্রশ্ন থাকে। আপনি এটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলেন। ক্লিয়ার করার মতো পর্যায়ে যায়নি যে জি। পুরো জিনিসটা ওপেন হওয়া বা ওই পর্যায়ে যায়নি। সো যখনই সবাই মিলে ইন্টারঅপারেবিলিটি হবে, তখন ডেফিনেটলি যাতে মানুষের উপকার হয়, সবাই যাতে একটা কমফোর্টেবল যে বাংলাদেশ সিনারিওতে ব্যাংকের আসে। কি নিয়ম রয়েছে যে এরকম ট্রানজেকশন বা এরকম ট্রান্সফারের ক্ষেত্রে কি সার্ভিস চার্জ থাকবে নাকি থাকবে না? এখনো যেহেতু আমরা এটা পুরোপুরি সেবাটা আমরা চালু করিনি, সো আমাদেরকে সেন্ট্রাল ব্যাংক থেকে যেই পার্টিকুলার ইনস্ট্রাকশনটা দেওয়া হবে, তারপরে বাকি সবাই মিলে যেটা করবে আমরা সেটাই ডেফিনেটলি ফলো করব। বাট ইভেনচুয়ালি অবজেক্টিভ থাকবে যাতে গ্রাহকের সবচেয়ে উপকার হয়। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনি যেহেতু সার্ভিস চার্জের কথা বললেন, আমাদের নগদ অ্যাকচুয়ালি 10 বছরের মধ্যে এসে প্রথমবারের মতো ক্যাশ আউট চার্জ এবং বাকি কমানো, বাকি ট্রান্সফার ফি করা, বিল পেমেন্ট অনেকগুলো ফ্রি করে দেওয়া। সো উই ডু কেয়ার এ লট অ্যাবাউট আওয়ার কনজিউমার্স। সো সেটাই কিন্তু আমার মনে হয় যে নগদের স্ট্রেংথটাই সেই জায়গায় কাজ করেছে, প্রযুক্তি এবং কস্ট মিনিমাইজ করা। আমি যদি একটু বলি যে আপনি ইন্ডাস্ট্রিতে মানে ফেসবুক বা এরকম সোশ্যাল মিডিয়া বা এরকম প্ল্যাটফর্মে একদম অ্যাক্টিভ একজন পারসন, তো এখন কিন্তু আমাদের প্রচুর স্টার্ট আপ হয়। বেশিরভাগ স্টার্ট আপের বেলা দেখা যায় যে একটা পর্যায়ে যেয়ে কোনো বাইরের কোম্পানিকে সেল করে দেওয়ার ব্যাপার থাকে। সেটার কারণটা কি? এটা কি ইনসিকিউরিটি, নাকি আমাদের অন্য কোনো প্রবণতা থাকে যে আমি কোম্পানিটা দাঁড় করিয়ে দিয়ে দিতে পারলে বেঁচে যাই? না, বাইরের একটা কোম্পানি এসে আপনাকে কিনতে চাইবে, দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। জি। উই নিড টু অলসো থিঙ্ক দ্যাট যে এটা ইটস নট এ ব্যাড থিং যে বাইরে একটা কোম্পানি এসে বলছে তোমাকে আমি কিনে নিব বা আমি বিক্রি করে দিলাম। ইটস এ ভেরি কমন প্র্যাকটিস গ্লোবালি। কেউ একটা আইডিয়া থেকে একটা ব্যবসা দাঁড় করানো, সেটাকে একটা স্কেল আপ করা, বহির্বিশ্ব বা নিজের দেশের বড় ইনভেস্টরদের চোখে পড়া, তারপরে একটা নেগোশিয়েট করে সেটা বিক্রি করে দেওয়া। সো ইটস এ ভেরি কমন প্র্যাকটিস। হাউএভার আমি বলবো যে আরও অনেক কোম্পানির আসলে আমাদের দেশের কোম্পানিগুলোর প্রতি আগ্রহ দেখানো উচিত। তো সেই জায়গায় আমাদের ল্যাকিংস আছে রাদার। বাইরের যদি কেউ আসতে চায়, বা বাইরের বলবো না আমি, যে কেউ কিনতে চাইতে পারে। আমাদের দেশেরও যেমন অঞ্জন ভাই বলছিলেন যে 27,000 কোটি টাকার ফার্মাসিউটিক্যালস, ফার্মাসিউটিক্যালসের কোনো না কোনো একটা কোম্পানি মনেই হতে পারে আমি একটা আইটি কোম্পানি কিনবো, হতেই পারে, অথবা ডিজিটাল টেলিমেডিসিন কোম্পানি প্ল্যাটফর্ম কিনবো। সো কেনা বেচার ব্যাপারটা খুবই স্বাভাবিক। আমার কাছে যেটা মনে হয় আমাদের মধ্যে একটু থাকে যে আমাদের মধ্যে একটা থাকে, আমাদের আবেগ একটু বেশি থাকে। সো আমরা মনে করি যে এটা আমার এই চেয়ারটা আমি 30 বছর রেখে দিব, আমি এই কোম্পানি দিয়ে আমাদের দেশের আইডেন্টিটি তৈরি হবে। It's an open ecosystem right now. So startups আইডিয়া হবে, স্টার্টআপ হবে, স্কেল আপ হবে, বিক্রি হবে, উনি আরেকটা করবেন, না করলে উনি আর্লি রিটায়ারমেন্ট নিয়ে বাহামাতে চলে যাবেন। ইটস আপ টু হিজ পার্সোনাল অনেক ধন্যবাদ শুভ চয়েস। আপনার কাছ থেকে। ব্যারিস্টার ওমর এইচ খান, একটু আপনার কাছে আসি যে আমরা বরাবর যখন ডিজিটাল লেনদেনে চলে যাই, ডিজিটাল অথবা ই কমার্স প্ল্যাটফর্মে চলে যাই, আমরা গত সময়গুলোতে দেখেছি যে আমাদের মধ্যে যে এই যে টাকা নিয়ে আমাদের পেমেন্ট নেওয়ার পরও আমরা প্রোডাক্ট পাচ্ছি না, প্ল্যাটফর্ম ই কমার্স প্ল্যাটফর্মের উপরে কিন্তু আমাদের ট্রাস্ট কমেছে। হ্যাঁ, আমরা কিন্তু একটা গতিতে এগিয়ে যেতে পারিনি। সেই জায়গা থেকে, আইনি জায়গা থেকে যে চেষ্টা চলছে, সেটা আপনি কিভাবে দেখেন? নাকি আরো বেশি সচেতন করা যেতে পারে, বা আইনটাকে কি আরো কঠিন করা যেতে পারে কিনা? এখানে দেখেন, এই আমাদের পার্টিকুলারলি আইসিটি ল বা এই রিলেটেড ডিজিটাল রিলেটেড যেটা ল, সারা পৃথিবীতে কোথাওই কিন্তু একবারে টোটাল আইন বানানো সম্ভব হয়নি। কারণ এই এরিয়াগুলো এত ফাস্ট মুভিং, এত বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড এখানে হয়। প্রতিদিন নতুন নতুন বিজনেস মডালিটি আসে, পেমেন্ট মডালিটি আসে, আইটি প্ল্যাটফর্ম তৈরি হয়। এই জন্য কখনোই কিন্তু আমরা কোনো দেশেই পৃথিবীতে দেখি না যে আইন তাদের সাথে দৌড়ে কুলাতে পারে। তো সবসময় পৃথিবীর উন্নত বিশ্বের দিকেও যদি আপনি তাকান, ইউরোপ আমেরিকাতেও যদি তাকান, দেখা যায় যে বিজনেস মডালিটি আগে তৈরি হয়ে যায়, পরে সেটাকে ডিল করার জন্য আইন আসে। তো আমাদের দেশে এটা ব্যতিক্রম নয়। আমরা কোনোদিনই টোটাল আইন একবারে তৈরি করতে পারবো না। এই জন্য এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আশার বিষয় হচ্ছে যে এখানে আমাদের রেগুলেটর, আমাদের পার্লামেন্ট, আমাদের আইন যারা প্রণয়ন করেন, তারা সমান তালে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এবং পেমেন্ট ই কমার্সের যেই যে জিনিসগুলো আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠানে যে প্রতারণার শিকার হয়েছেন, মাল পান নাই, এগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু কোনো আপনার যে ইনসিকিউর ট্রানজাকশন হয়েছে তা কিন্তু না, ট্রানজাকশন গুলো কিন্তু সিকিউর ছিল। এখানে প্রতিষ্ঠানের হয়তো বিজনেস মডালিটিতে প্রবলেম ছিল, অথবা কিছু কিছু প্রতিষ্ঠানের হয়তো উদ্দেশ্যই সঠিক ছিল না। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার চিরাচরিত ক্রাইম, যে আমি যদি প্রতারণার উদ্দেশ্যে ব্যবসা করি, এটা কিন্তু শুধু ই কমার্স না, যে কোনো ব্যবসায় ফিজিক্যালিও কিন্তু করা যায়। হ্যাঁ, সো এই বিষয়গুলো আসলে ডিজিটালাইজেশনের সাথে আমরা রিলেট না করে বরঞ্চ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের সৎ উদ্দেশ্য থাকার দিকে রিলেট করতে পারি। এবং আপনার প্রশ্নের উত্তরে, হ্যাঁ, আমাদের এখানে ই কমার্স নিয়ে পার্টিকুলারলি এখন যেহেতু বেশি আলোচনা হচ্ছে, এখানে নতুন আইনি কাঠামোর মধ্যে আনার জন্য যথেষ্ট পরিমাণ কাজ চলছে। জি, অনেক ধন্যবাদ। একটু আপনার কাছে আসি, আমরা যখন বাংলাদেশ যখন গ্র্যাজুয়েশন করে যাবে, তখন কিন্তু এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো প্যাটার্ন নিয়ে ঝামেলায় পড়বে, এবং এখন যে প্রোডাক্টগুলো ফ্রিতে আমরা পাচ্ছি, তখন কিন্তু আমাদের সেটা পেমেন্ট করতে হবে। তখন কি আমরা এখন যে গতিতে এই ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাচ্ছে, তখন কি আমরা সেই গতিতে পারবো ইন্টারন্যাশনাল মার্কেটে, এবং আমাদের যে লোকাল মার্কেট আছে সেইখানে আমরা এই দামে ওষুধ কিনতে পারবো কিনা, কিভাবে দেখেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি যদি এখন থেকে আরও 20 বছর পেছনে যান, তারপর যদি স্টেপ বাই স্টেপ আসতে থাকেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালসের যে ডেভেলপমেন্টটা হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে, এবং চমৎকারভাবে আমরা আস্তে 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 এগিয়ে এগিয়ে সামনের দিকে চলে এসেছি। তো চলে আসার পর আমাদের কিন্তু এখন যে ক্যাপাসিটি হয়েছে, বা আমাদের যে আমি আগেও বলেছি যে আমাদের দেশে বেশ কিছু ফ্যাক্টরি আছে যেগুলো ইন্টারন্যাশনাল সার্টিফাইড, সেই কোম্পানিগুলো কিন্তু যে কোনো প্রোডাক্ট তৈরিতে তাদের সক্ষমতা আছে এবং তাদের সেই রাইটও আছে। তো আমাদের এরকম, আমার ধারণা যে আরও হয়তো আমাদের সামনে অনেক সময় আছে। তো ওই সময়টুকু থেকে আমরা হয়তো আরও কিছু এরকম আমাদের উন্নত মানের ফ্যাক্টরি এবং ইন্টারন্যাশনাল সার্টিফাইড ফ্যাক্টরি আমরা করে ফেলতে পারবো, যেটা ইউকেএমএইচআরএ বলি আমরা, ইউএসএফডিএ বলি, এই ধরনের ফ্যাক্টরি আমরা করে ফেলতে পারবো। সো তখন কিন্তু আর আমাদের সেই চ্যালেঞ্জটা থাকবে না। আমরা একটা সময় ছিলাম অনেক পেছনে, বাট আমরা কিন্তু এখন অনেক সামনে চলে আসছি। সো এইখান থেকে আমাদের সামনে যাওয়ার সময়, সো এখন যেই আইনে আসুক না কেন, আমাদের আর পেছনের দিকে যাওয়ার মানে প্রশ্নই আসে না। আমরা বরং আমাদের সেই ক্যাপাসিটি নিয়ে এখন সামনের দিকে যাব। ইভেন হয়তো আপনি হয়তো সামনে এটুকু দেখবেন যে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় কোম্পানিগুলো লোকাল কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে আসবে, যেমন বাংলাদেশে অনেকগুলো জয়েন্ট ভেঞ্চার হয়েছেও, আরও আসবে। যে আমি যদি একটু জানতে চাই, যে আমরা দেখেছি গত কয়েক বছরগুলিতে যে আমাদের লোকাল ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো পাশের দেশের অনেক বড় বড় কোম্পানি কিনে নিচ্ছে, কারণ সামনে আমাদের ইন্ডাস্ট্রির অনেক বিশাল একটা বুম হওয়ার সম্ভাবনা আমরা দেখছি। তো যখন ইন্ডিয়ান কোম্পানিগুলো কিনে নেয়, তখন আপনি কিভাবে দেখেন যে আমাদের এখানকার লোকাল বিজনেসম্যান যারা আছেন তারা কি সেই জিনিসটাকে কিভাবে দেখছেন, যে সামনের ব্যবসাটাকে তারা দেখতে পাচ্ছেন না? আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমার প্রশ্ন বুঝতে পেরেছেন। জি জি, না সেটা ঠিক আছে। প্রথমত আমরা আসলে যেটা আপনি বলেছেন যে হ্যাঁ, ইন্ডিয়ান বিজনেস হিস্ট্রি যদি দেখেন, ওরা অনেক আগে শুরু করেছে, আমাদের অনেক আগে ওদের স্বাধীনতা হয়েছে, ওরা অনেক অনেক এগিয়ে ছিল আগে থেকেই। সো ওরা এখন নিজেদের স্বাবলম্বী হওয়ার পর পর ওরা বাইরে ফুটস্টেপ ফেলছে, আর আমরাও কিন্তু স্বাবলম্বী হয়ে গেছি, এবং আমাদের কিন্তু বাইরে ফুটস্টেপ আমরা শুরু করেছি। আমাদের অনেকগুলো কোম্পানি কিন্তু বাইরে অলরেডি ইনভেস্টমেন্ট শুরু করেছে এবং ওরা ফ্যাক্টরি করেছে। সো আমরা যে বাইরে যাচ্ছি না তা না, আমরা হয়তো শুরু করেছি, সেটা হয়তো সামনে আরও বাড়বে, তখন হয়তো আরও, এখন হয়তো মিডিয়া বা কাভারেজে আসছে না বা প্রচারে আসছে না, বাট সামনে হয়তো সেই প্রচারটাও আসবে যে বাংলাদেশি ইনভেস্টমেন্টগুলো, ফার্মাসিউটিক্যাল সেক্টর ইনভেস্টমেন্ট এখন বাইরেও হচ্ছে, এবং বাইরে আমাদের বড় বড় ফ্যাক্টরি আছে। আমার প্রশ্নটা হলো যে আমরা যে ট্যাক্স সুবিধা পাই, হ্যাঁ, বাংলাদেশি কোম্পানি হওয়ার ক্ষেত্রে, যেহেতু আমরা এখনো মধ্য আয়ের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা কিন্তু ইন্ডিয়া পায় না, কারণ ইন্ডিয়া অলরেডি আয়ের দিক থেকে অনেক এগিয়ে আছে। আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিশেষ সুবিধা পায় ইন্টারন্যাশনাল মার্কেটে, সেই কারণে কিন্তু ভারতের অনেক বড় বড় কোম্পানি আমাদের কোম্পানিগুলো কিনে নিচ্ছে, কারণ সামনের বাজারে যখন তারা একই মেডিসিন বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে, তখন যে দামে তারা করতে পারে, যে সুবিধা তারা পায়, ইন্ডিয়া থেকে করলে সেই সুবিধাটা পায় না। সেটা হলো মেইন রিজন। আমার প্রশ্ন হলো যে সেই রিজনটাকে আমাদের ইন্ডাস্ট্রির বুঝতে পারছি কিনা, এবং আমাদের বিজনেসম্যানরা কিভাবে সেই চ্যালেঞ্জটা দেখছে। আমি এখানে আপনাকে একটু জাস্ট সাপ্লিমেন্ট করি। সেটা হলো আসলে ট্যাক্সের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে প্যাটেন্ট রাইটের ব্যাপার। সো আমরা যেহেতু এলডিসি কান্ট্রি, সো আমরা এলডিসি 49টা এলডিসি কান্ট্রি আছে, এখন অবশ্য কমে গেছে, এখন মালদ্বীপ বেরিয়ে গেছে, আমরা হয়তো বেরিয়ে যাব, তারপর তো 47 হয়ে যাবে। তো এই কান্ট্রিগুলো কিন্তু ট্রিপসের আন্ডারে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা এগ্রিমেন্ট আছে ট্রিপস, সেটার আন্ডারে কিন্তু আমরা এই বেনিফিটগুলো পাচ্ছি। আমাদের মেডিসিন আমরা সেই 49টা কান্ট্রির মধ্যে যে মেডিসিনই আমরা আজকে ধরেন
যেটা আবিষ্কার হবে সেটা পরের দিন হয়তো আমি বানানোর অধিকার রাখি, এই 49টা কান্ট্রি রাখে। তো ইন্ডিয়ার আবার সেটা নাই। তো ইন্ডিয়া আমাদের এখানে ফ্যাক্টরিগুলো যেটা হচ্ছে যে এইখান থেকে সেই ওষুধটা তৈরি করার সুযোগ পাচ্ছে, করে সে করছে, এলডিসি সুযোগ সুবিধা সমস্ত পাচ্ছে, ওই সুযোগ সুবিধা পাচ্ছে। ফিরবো আপনার কাছে, একটু আপনার কাছে আসতে চাই যে আমাদের যে এই যে পেমেন্ট সিস্টেম নিয়ে আমরা কিন্তু যদি ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে বলি, যারা বাসায় বসে ফেসবুকে ব্যবসা করছে, হ্যাঁ, তাদের কিন্তু বেশিরভাগ পেমেন্টটা নগদ অথবা বিকাশ বা রকেট এই টাইপের এমএফএস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে তাদের জন্য এই যে ছোট ছোট যারা আপনার পেমেন্ট গেটের মধ্যে যাচ্ছে, তাদের জন্য কোনো চিন্তা আছে কিনা? কারণ আমি যখন নারী এন্টারপ্রেনার নিয়ে কাজ করি তখন তারা প্রায় প্রশ্ন করে যে আমাদের নিয়ে কোনো ব্যাপার, নতুন কোনো আইডিয়া বা প্রোডাক্ট আপনারা ডিজাইন করছেন কিনা। That's a fantastic question actually. আজকে ইনফ্যাক্ট এসএমই আমাদের একটা শুরু হয়েছে, কনভেনশন আমাদের শুরু হচ্ছে সরকারিভাবে, এন্ড মাইক্রো এসএমইস, এন্ড আপনি যেটা বলেন ফেসবুক বেসড যে ইন্ডাস্ট্রিজ। সো আমাদের এখনও বেসিক্যালি বিজনেস টু বিজনেস ট্রানজ্যাকশনে অথবা কনজিউমারের কাছ থেকে বিজনেসে কোনো একটা টাকা আসবে, সেটা আমরা ট্রেডিশনাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যাই। আমি যদি একটা উদাহরণ দিই, যে ব্যাংকের মাধ্যমে ধরেন দিনে চেক, যে আমরা যে বলি যে ইলেকট্রনিক্যালি যে চেকের ক্লিয়ারেন্স হয়, সেখানে প্রায় 12-13 হাজার কোটি টাকা ডিল হয় দিনে, ঠিক আছে। সেখানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে হয়তো 1,000 কোটি টাকারও নিচে। আর এই যে ব্যবসায়ীরা যে টাকা রিসিভ করবেন, অনেক সময় টাকার পরিমাণটা, কারণ আমাদের কিন্তু একটা লিমিট আছে, আপনি জানেন, মোবাইলে টাকা পাঠানোর ক্ষেত্রে, এবং সেই লিমিটটা করা হয়েছে আসলে নিরাপত্তা নিশ্চিত করার জন্যেই। সো সেই জায়গায়ও কিছুটা দেখা যায় ব্যক্তিগত প্রয়োজন একজনকে টাকা পাঠানোর পরিমাণটা হতে পারে 5, 10, 15, 20 হাজার, ব্যবসার জন্য সেটা 50ও হতে পারে বা 1 লাখও হতে পারে। তো ওই জায়গায় কিছু নিয়ম কানুন, কিছু সার্কিট ব্রেকার বসানোর পরে হয়তো ইভেনচুয়ালি বিজনেসের জন্যও করা যেতে পারে। বাট এখন যেটা হয় যে ট্রেড লাইসেন্স দিয়ে অনেকে আমাদের সাথে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলছেন, তারা তাদের পেমেন্টস নিচ্ছেন আপ টু এ সার্টেন লিমিট। সো একটা পর্যায়ের পরে সেটা ট্রেডিশনাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যেতে হবে, অ্যান্ড ডেফিনেটলি দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড দ্য গভর্নিং বডি অ্যান্ড দ্য গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডস ইট বেটার। বাট ইভেনচুয়ালি একটু আগে আমাদের ব্যারিস্টার সাহেব যেটা বলছিলেন, যে সামটাইমস বিজনেস মডেল অনেক ফাস্ট মুভ করে, তারপরে আইন বা ল মেকারদেরকে সেটা ধরতে হয়। সো যেই দেশের ল মেকার বা লিগাল সিস্টেম যত অ্যাজাইল, যত দ্রুত গতিতে রিয়েক্ট করবে, তত ভালো হবে। সো আমার মনে হয় যে সবাই মিলে যে আমরা ওপেন ডিসকাশন করছি, এবং আপনিও আমাকে জাতীয় টিভিতে জিজ্ঞেস করে বসলেন, সো এই আই এম শিওর আপনার এখানে কোনো মেম্বার অফ পার্লামেন্ট অথবা মিনিস্টার বা সেন্ট্রাল ব্যাংকের কেউ আসলে আপনি তাকে একই প্রশ্ন করবেন। সো এইভাবেই আসলে জিনিসটা শুরু হচ্ছে। বাট আমি যেটা মনে করি যে এসএমই, মাইক্রো এসএমইদের জন্য ইয়েস দেয়ার হ্যাজ টু বি, অ্যান্ড আমরা নগদের পক্ষ থেকে ওই অ্যাক্টিভলি রাইট নাও আমরা এই জিনিসটা চেষ্টা করছি, as soon as the law permits or things change, regulatory framework. ধন্যবাদ শুনবো আপনার কাছ থেকে। ব্যারিস্টার ওমর ইস খান, আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের এই সময় আমাদের কর্পোরেট আইন, স্পেশালি যদি আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি, আমাদের নেগোসিয়েশন খুব ইম্পর্টেন্ট, এবং সেক্ষেত্রে আমরা কত দূর এগিয়েছি। এবং যদি আমরা আরবিট্রেটের কথা বলি, যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে আরবিট্রেটররা কিভাবে কাজ করতেছে বাংলাদেশের পার্সপেক্টিভে, আমরা কি ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের যে যোগ্য জায়গা, আমাদের যে নেগোসিয়েশন করে একটা কেস জেতার ব্যাপারে আপনি কিভাবে দেখেন, আমাদের সম্ভাবনা কতটুকু, বা আমরা কিভাবে কোন পজিশনে আছি? আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু বাংলাদেশের প্রেজেন্সটাকে অনেক তুলে ধরার জন্য কিন্তু ব্যাপক কার্যক্রম চলছে। আপনি হয়তো জানবেন, এমনকি গত মাসের শেষে 28-29 তারিখেও কিন্তু বিডা কর্তৃক আয়োজিত যে সামিট হয়েছে, সেখানে আমাদের বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশে আমরা অলরেডি সামিট শেষ হওয়ার পরেই $2+ বিলিয়ন প্রপোজাল পেয়ে গিয়েছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য। সো বাংলাদেশ কিন্তু বিভিন্ন রোড শো, বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন বাংলাদেশকে তুলে ধরার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটা একটা কন্টিনিউইং প্রসেস, এটা কখনো মানে শেষ হওয়ার নয়, এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, এবং বাংলাদেশকে আরো বেশি করে তুলে ধরতে হবে যে আমাদের যে কি কি সম্ভাবনা আছে সেগুলোর দিকে। এটা আমরা বাংলাদেশি ইনভেস্টমেন্টের কথা বলি। অন দ্য আদার হ্যান্ড, বাংলাদেশি কোম্পানিরা যখন বাইরে ইনভেস্ট করতে যায়, সেখানে আমাদের এখনো ব্যাপক পরিমাণ রেস্ট্রিকশন আছে। আউটওয়ার্ড ফরেন রেমিটেন্সের রেস্ট্রিকশন গুলো ব্যাপক থাকায়, এই যে একটু আগে অঞ্জন ভাই বলছিলেন যে কিছু কিছু কোম্পানি, ফার্মাসিউটিক্যালস কোম্পানি বিদেশে ইনভেস্ট করেছেন, সেগুলো খুব সীমিত আকারে। সো আমাদের গভর্নমেন্টের এটা পর্যালোচনার মধ্যে আছে যে বাংলাদেশি ইনভেস্টমেন্ট বাইরে করতে গেলে সেটাকে হয়তো কিছুটা ইজি করতে হবে, না হলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে অন্যান্য দেশের সাথে হয়তো প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না। আপনি আরবিট্রেশনের কথা যেটা বলছিলেন, বাংলাদেশ কিন্তু গত 5-6 বছরে অনেকগুলো ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে জয়লাভ করেছে। বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ স্টেট, হ্যাঁ, যেখানে স্টেট টু স্টেট
অথবা বাংলাদেশ ভার্সেস আ ভেরি হাই প্রোফাইল মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন বা কোম্পানি, তাদের কিছু আরবিট্রেশনে কিন্তু আমরা বাংলাদেশ এজ এ স্টেট জয়লাভ করেছি। আমাদের বাংলাদেশের ভিতরেও ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার আছে, বিআক যেটাকে বলে, which is in the model of all these international arbitration centers। তবে হ্যাঁ, এই কথাটা জরুরি যে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা বা কোর্ট ব্যবস্থার একটা যে দীর্ঘসূত্রিতা আছে সেটাকে আরো অনেক কমাতে হবে, কারণ এই কোর্টের দীর্ঘসূত্রিতা, এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্টের দীর্ঘসূত্রিতার কারণে আমরা ইজ অফ ডুইং বিজনেস যে র্যাঙ্কিং ওয়ার্ল্ড ব্যাংক করে, সেখানে আমরা একদম আজ আমি শেষে চলে এসেছি, শুনবো আরেকদিন। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল নিবেদিত খোলা আকাশে আশা করি আবার দেখা হবে। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন চ্যানেলের পর্দায়।